যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান। এই পরিস্থিতিতে ইরানের জন্য সামনে কি অপেক্ষা করছে, কিভাবে বা হবে দেশটির নেতৃত্বের পালাবদল, এমন নানা প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রথম আলো বার্তাকক্ষ থেকে। আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলো ডেপুটি হেড অফ অনলাইন মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। মনিরুল ইসলাম, ইতিমধ্যে আমরা সবাই জানি যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তো এর আগেও তো ওনার উপর এরকম হামলা হয়েছিল, ওনার যে অবস্থান সেখানে হামলা হয়েছিল, তিনি সেবার বেঁচে গিয়েছিলেন, কিন্তু এবার কেন পারলেন না? দেখুন, হামলা হয়েছিল বা ওনারা হচ্ছে একটা সুরক্ষিত জায়গায় থাকতেন বলে আমরা এর আগে থেকে জেনে এসেছি। সবসময় হচ্ছে গত বছর যখন তেহরানে হামলা করলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তখনও এইরকম কথাই শোনা যাচ্ছিল যে উনি যেখানে বাসস্থান ছিলেন সেটা হচ্ছে গিয়ে আক্রান্ত হচ্ছে। কিন্তু তখন ওনাকে কিন্তু আমরা দেখিনি, ওনাকে পাইনি, কারণ পাওয়া যায়নি। বলা হয়েছিল যে উনি হচ্ছে সুরক্ষিত স্থানে আছেন। ওনাকে প্রায় 1 মাস পর কিন্তু উনি প্রকাশ্যে এসেছিলেন। আপনি যদি একটু পেছনে ফিরে দেন, 2024 সালে তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে কিন্তু হত্যা করা হয়েছিল। হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যা করা হয়েছিল তেহরানের একটা সুরক্ষিত জায়গায় তিনি ছিলেন, তাকে হচ্ছে ক্ষেপণাস্ত্র আঘাতে তাকে হত্যা করা হয়েছিল। এবং তারপর গত বছর যখন হামলা করা হয় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হামলা চালায় তেহরানে, তখনও আমরা দেখেছিলাম যে সুনির্দিষ্ট করে কিছু কিছু সুনির্দিষ্ট স্থাপনায় কিন্তু হামলাগুলো হচ্ছে। তখনই একটা কথা উঠেছিল যে তাহলে এখানে ইরানের মধ্য থেকে কোনো তথ্য হচ্ছে গিয়ে পাচার হচ্ছে, যে তথ্যটা হচ্ছে গিয়ে যাচ্ছে, সেই তথ্যের ভিত্তিতে কিন্তু এই হামলাগুলো হচ্ছে। এবং সেটার কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কিন্তু সংবাদ এসেছিল যে ইরানের মধ্যে ইসরায়েলের চর কিন্তু আছে। এবারও যেটা হচ্ছে, ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউ ইয়র্ক টাইমস কিছুক্ষণ আগে আমরা একটা প্রতিবেদন দেখলাম, যেখানে সিআইএ হচ্ছে গিয়ে এখানে সুনির্দিষ্ট করেছিল যে উনি কোথায় অবস্থান করছেন যে গত রাতে। এবং এটা জানার পর হচ্ছে গিয়ে হামলার সময়টাও কিন্তু বদলানো হয়, যে উনি একটা বৈঠকে ছিলেন, একটা বৈঠক ডেকেছিলেন, সেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা এখানে এসেছিলেন, এবং সেই সময়টা ধরেই কিন্তু হামলাটা পরিচালনা হয় এবং তাতে হচ্ছে গিয়ে আয়াতুল্লাহ আলী খামেনি মারা যান। তার মানে তথ্যটা কিন্তু হচ্ছে গিয়ে কোনোভাবে হাতে পেয়েছিল তারা। এটা সিআইএ এর হাতে গিয়েছিল তথ্যটা, এবং সিআইএ হচ্ছে গিয়ে ইসরায়েলের সঙ্গে শেয়ার করে, এবং সেই টার্গেট অনুযায়ী ইসরায়েল কিন্তু একটা তার মানে ভেতর থেকে একজন তথ্যটাকে পাচার করেছে বলা যেতে পারে। সেটা ভেতর থেকে পাচার করেছে। এবং এটা ভেনেজুয়েলার ক্ষেত্রে আমরা জেনেছি যে একই রকম ভাবে হচ্ছে ভেনেজুয়েলা থেকেও হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা তথ্য পেয়েছিলেন যে মাদুরোর অবস্থান সম্পর্কে, যে কারণে তারা হচ্ছে সহজে ধরতে পেরেছিলেন। মনিরুল ইসলাম, এখন আসলে মানুষের মনে প্রশ্ন যে খামেনির মৃত্যুর পর তাহলে এখন ইরানের নেতৃত্ব কে দিবে, এবং সেই নেতৃত্ব বা কিভাবে নির্ধারণ করা হবে? প্রচলিত উপায় যেটা হচ্ছে, ইরান ইসলামী বিপ্লবের পর ইরানের যে ক্ষমতা কাঠামো, শাসন কাঠামো, সেই কাঠামোতে হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে গিয়ে সুপ্রিম লিডার তাদের, যিনি যেটা আগে ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। 1989 সালে তিনি মারা যাওয়ার পর হচ্ছে গিয়ে খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনি এই দায়িত্বে আসেন। আয়াতুল্লাহ আলী খামেনি এর আগে কিন্তু ইরানের প্রেসিডেন্ট ছিলেন। মানে ইরানের হচ্ছে গিয়ে শাসন কাঠামোতে এই সুপ্রিম লিডার এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যেন যে কারণে হচ্ছে নির্বাহী বিভাগ যেটা থাকে, রাষ্ট্রপতি এবং হচ্ছে গিয়ে অন্য অন্য মন্ত্রী পরিষদ থেকে শুরু করে তারাও কিন্তু হচ্ছে গিয়ে পুরোপুরি সার্বভৌম না এক অর্থে দায়বদ্ধ থাকে হচ্ছে সুপ্রিম লিডারের কাছে বা এখানে গার্ডিয়ান কাউন্সিলের কাছে। যে গার্ডিয়ান কাউন্সিল গঠিত হয় আলেমদের নিয়ে, ইসলামী স্কলারদের নিয়ে। এটা 88 সদস্যের একটা গার্ডিয়ান কাউন্সিল। নিয়ম হচ্ছে 88 সদস্যের এই গার্ডিয়ান কাউন্সিল বৈঠক করবে, বৈঠক করে তাদের পরবর্তী সুপ্রিম লিডার নির্ধারণ করবে। এক্ষেত্রে হচ্ছে কয়েকজনের নাম আলোচনায় আছে, যেমন আলী খামেনি যিনি মারা গেলেন, তার ছেলে মুস্তফা খামেনি, তার নাম আলোচনায় আছে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, তাদের প্রথম সুপ্রিম কমান্ডার, তার নাতি হাসান খোমেনি, তার নাম আলোচনায় আছে। এছাড়া বর্তমানে যে হচ্ছে সুপ্রিম লিডারের ডেপুটি যিনি ছিলেন আরিফি, তার নামটাও আলোচনা আছে। তো যেটা হয়, 8 বছর পর পর হচ্ছে গিয়ে গার্ডিয়ান কাউন্সিল একটা বৈঠকে বসে তাদের সুপ্রিম লিডার ঠিক করেন। তো এক্ষেত্রে বর্তমান যে অবস্থা, তাতে হচ্ছে গিয়ে নিয়ম অনুযায়ী হচ্ছে গিয়ে ওই গার্ডিয়ান কাউন্সিল বসে তাদের পরবর্তী সুপ্রিম লিডার ঠিক করবেন। কিন্তু পরিস্থিতি এখন সেই জায়গায় আছে কিনা সেটা একটা অনিশ্চয়তা আছে তাদের বসার বিষয়ে, কারণ একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছে, হামলা হচ্ছে, পাল্টা হামলা হচ্ছে, এর মধ্যে তারা বুঝতে পারবেন কিনা। এবং নেতৃত্বের অনেকেই কিন্তু হচ্ছে গিয়ে এক ধরনের হচ্ছে হয়তো গোপন স্থানে আছেন বা সুরক্ষিত স্থানে চলে গিয়েছেন। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ওদের সংবিধান অনুযায়ী যেটা হয়, সেটা প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন প্রতিনিধি নিয়ে একটা অন্তর্বর্তীকালীন হচ্ছে শাসন ব্যবস্থা চলে। সেটা হতে পারে আর কি। আচ্ছা, তাহলে এই যে ইরানের যে নেতৃত্বে যে পালাবদল, এটি কি আসলে স্বাভাবিকভাবেই হবে,
নাকি এখানে আবার নতুন কোনো সরকারকে গঠন করতে হবে? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আপনি করেছেন, যে আসলে আমরা যেটা আজকে আলোচনা করছিলাম সেটা স্বাভাবিক পন্থা কিভাবে হয়, কিন্তু এখন পরিস্থিতিটা অস্বাভাবিক। অস্বাভাবিক। এখন যুক্তরাষ্ট্র কি চায়? যুক্তরাষ্ট্র এখানে কিন্তু চাইছে হচ্ছে গিয়ে একটা ক্ষমতার পরিবর্তন। ক্ষমতার পরিবর্তন হচ্ছে শাসন ব্যবস্থার পরিবর্তন। চায় এখন গত শতকের 70 দশক ধরে প্রায় 50 বছর ধরে ইরানের হচ্ছে কি ইসলামী শাসন চলছে, যেটা এই বিপ্লবের পর থেকে এখন সেটা পরিবর্তনের একটা ডাক দিচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্র এর আগেও বলেছিল যে তারা এইভাবেই হচ্ছে গিয়ে একটা ইরানের জনগণকে বলছিল যে তারা আপনারা পরিবর্তন করুন, যে পরিবর্তনটার মধ্যে দিয়ে হচ্ছে গিয়ে গণতান্ত্রিক ইরান, তাদের ভাষায় একটা গণতান্ত্রিক ইরান প্রতিষ্ঠিত হোক। এবং এর মধ্যে দিয়ে এখন প্রশ্ন করতে পারেন আপনি তাহলে এটার কি হবে, যেমন ভেনেজুয়েলায় আমরা দেখেছি মাদুরের পর কি হচ্ছে, এখানেও কি ইরানও কি তেমন কিছু হবে কিনা। তো ইরানে এই প্রশ্নটা সিবিএস টিভি ট্রাম্পকে জিজ্ঞেস করেছেন, ডোনাল্ড ট্রাম্পকে, যে ইরানে কি হবে, নেতৃত্বে কারা আসবে। তখন ট্রাম্প বলেছিলেন যে ইরানের নেতৃত্ব দেওয়ার মতো অনেকেই আছেন, আমি তাদের নাম জানি কিন্তু নাম বলবো না। তো হয়তো ওইরকম কোনো উদ্দেশ্য তার থাকতে পারে। আবার ইরানের নির্বাসিত রাজবংশের সেরা বা শাহ বংশের রেজা পাহলভি আছেন। তো সব কিছু মিলিয়ে একটা জটিল অবস্থা হবে, সেটা হচ্ছে কি আমরা এখন জানতে পারছি না। আবার এমনও হতে পারে ভেনেজুয়েলা যেমন দেখেছি, ইরানের বর্তমান শাসন ব্যবস্থার মধ্যে কেউ যদি হচ্ছে কি আপোষ করে ট্রাম্পের সঙ্গে থাকতে চান, সেটাও ঘটতে পারে। ফলে অনেকগুলো বিকল্প এখানে আছে, সেটা এই মুহূর্তে আমরা জানতে পারছি না। আচ্ছা, এই যে ইরানের গত 50 বছরের ইসলামী বিপ্লবের সময়কাল এবং সেই সময়কালের মধ্যে এখন হচ্ছে সবচাইতে সংকটময় অবস্থায় রয়েছে দেশটি, তো এই মুহূর্তে আসলে দেশটির মানে এমন বিপর্যয়ে পড়লো কেন, আপনার কাছে কি মনে হচ্ছে? দেখুন, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান সবসময় একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিল। যে ইরানের সঙ্গে হচ্ছে কি, যে মধ্যপ্রাচ্যে আমরা যদি মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি বিভাজনের মধ্যে, যে ইরানের পাশে কিন্তু কয়েকটা রাষ্ট্র ছিল, যে সৌদি আরবরা এক পক্ষে ছিল, ইরানের সঙ্গে সিরিয়া ছিল, ইরানের সঙ্গে লেবানন ছিল, ইরানের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে প্যালেস্টাইনের যে হামাস। তো গত এক বছরে আমরা দেখেছি এই জায়গাগুলো কিন্তু ক্রমান্বয়ে দুর্বল করে দেওয়া হয়েছে। সিরিয়াতে সরকার পতন হয়েছে, বাশার আল আসাদকে পালিয়ে যেতে হয়েছে, সেখানে সরকার পতন করে যারা এসছে তারা কিন্তু ইরানের সঙ্গে ঘনিষ্ঠ না। হিজবুল্লাহ, লেবাননের হিজবুল্লাহ যাকে বলা হতো হচ্ছে কি ইরানের হয়ে প্রক্সি ওয়ার চালাতেন, তাদের একদম প্রায় নির্মূল করে দেওয়া হয়েছে। হামাসকে একদমই দুর্বল, হামাস এমন খুবই ক্ষয়িষ্ণু প্যালেস্টাইনে। তো সেই জায়গায় আবার ইয়েমেনে যে হুতি বিদ্রোহীরা আছে তারাও হচ্ছে কি অনেক ধরনের চাপের মধ্যে আছে। তো ইরাক তো হচ্ছে গিয়ে আগেই হচ্ছে গিয়ে নেই বলতেই চলে, মানে তো সব কিছু মিলিয়ে ইরান বন্ধুহীন হয়ে গেছে, আশেপাশে তার কিন্তু আর কোনো মিত্র নেই। আবার আন্তর্জাতিক রাজনীতিতে যুদ্ধের পর এখন রাশিয়া দীর্ঘদিন ধরে 2 বছর 3 বছর ধরে 4 বছর ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মধ্যে আছে, তারা অন্য বিষয়গুলোতে তাদের সংযুক্ততা আমরা আগের মতো দেখছি না। আর চীন সবসময় একটা সব কিছুর মধ্যে একটা দূরত্ব রেখে চলে, যদিও চীনের সঙ্গে ইরানের হচ্ছে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, বিশেষ করে বাণিজ্যিক সম্পর্ক, তেল এবং গ্যাস কেন্দ্র করে, কিন্তু তারপরে চীন হচ্ছে গিয়ে এইসব ক্ষেত্রে হচ্ছে দূরত্ব বজায় রেখে চলেছে। সব কিছু মিলিয়ে ইরান হচ্ছে কি এক ধরনের মিত্রহীন হয়ে পড়েছিল। আর এই মিত্রহীন অবস্থায় তাকে অ্যাটাক করা বা তাকে হামলা করে হচ্ছে গিয়ে সফল হওয়াটা যুক্তরাষ্ট্রের পক্ষে অনেকটা সহজ করে দিয়েছে। আচ্ছা, তাহলে এই মুহূর্তে আসলে ট্রাম্প কি চাচ্ছে ইরানের কাছে, তার যে উদ্দেশ্য সেটা কি সহজ হবে? ট্রাম্প চাইছেন, যেটা বলছেন, প্রথমে তো বলা হয়েছিল যে ইরানকে তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করে দিতে হবে, যেটা ইরান বলছিল তারা বিদ্যুৎ উৎপাদনে এটা ব্যবহার করছে, আর পশ্চিমারা বলছিল যে এটা ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে বা বোমাদের কাছাকাছি পৌঁছে গেছে। দ্বিতীয়ত সর্বশেষ তারপর যুক্ত করা হলো যে ইরানকে হচ্ছে গিয়ে ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে হবে এবং বহির্বিশ্বে অন্য যেমন হিজবুল্লাহ বা এই গোষ্ঠীগুলোকে অস্ত্র এবং অর্থ সাহায্য বন্ধ করতে হবে। তবে সব কিছু ছাপিয়ে এখন ট্রাম্প যেটা সামনে এনেছেন তা হতে ইরানে ক্ষমতা কাঠামোয় পরিবর্তন আনতে হবে। ক্ষমতা কাঠামোয় পরিবর্তন আনতে বলে যে ইসলামী যে প্রজাতন্ত্র যে ইরান, এখান থেকে ইরানকে শিফট করতে হবে। ইরানে আপনি জানেন যেটা গত কয়েক বছর ধরে হচ্ছে গণতন্ত্রের জন্য হচ্ছে লড়াইটা, সংগ্রামটা আমরা দেখছি, ব্যাপক বিক্ষোভ হচ্ছে ইসলামিক শাসনের বিরুদ্ধে। ওইখানে অর্থনীতিও নাজুক অবস্থায় আছে, সেই নিয়ে অর্থনৈতিক সংকট নিয়েও কিন্তু বিক্ষোভ হচ্ছে। তো ট্রাম্প এই সুযোগটা কাজে লাগাতে চান। তিনি কিন্তু সরাসরি আহ্বান জানিয়েছেন ইরানিদের যে তোমরা ক্ষমতা গ্রহণ করো। কিন্তু এটা কতটা সহজ হবে সেটা আসলে এই মুহূর্তে বলা ঠিক কঠিন। তবে ইরাক বা অন্য জায়গায় যেভাবে ঘটেছে বা ভেনেজুয়েলা যেভাবে ঘটেছে, ইরানে অতটা সহজ হবে বলে বিশ্লেষকরা মনে করেন না। কারণ ইরানে দীর্ঘদিন ধরে প্রায় অর্ধশতাব্দী ধরে তিনি শাসন করে আসছে, এই শাসন ব্যবস্থাটা চলছে। তো তাতে একটা বড় তারা শুধু শাসনই করছে না, সামরিক শক্তি আছে এখানে, যেহেতু রিপাবলিকান গার্ড কর্পস, ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস, তো ওরাও কিন্তু বেশ শক্তিশালী একটা। তো ওরা
দুটো মিলিয়েই কিন্তু ইরানটা শাসন করে, এবং আপনি যত বিক্ষোভ হয় তারা কিন্তু কঠোর সাথে কিন্তু দমন করে আসছে। তো এই সব মিলিয়ে, এবং হচ্ছে কি বাণিজ্যিক যে ইরানের যে অর্থনৈতিক চালিকা শক্তি প্রতিষ্ঠানগুলো, সেগুলোর কিন্তু নিয়ন্ত্রণ এদেরই হাতে। ফলে আবার শাসন ব্যবস্থা যদি বলি যে ইরানের সবাই হচ্ছে চায় যে এই শাসন ব্যবস্থার পরিবর্তন চায়, তাও না। আমরা দেখেছি ইরানের খামেনির মৃত্যুর পরে হচ্ছে হচ্ছে যে শোক, 40 দিনের শোক ঘোষণা করছে রাষ্ট্রব্যাপী, রাস্তায় রাস্তায় শোক হচ্ছে। আবার আমরা দেখেছি কিছু কিছু রাস্তায় যে ভিডিও এসছে, সোশ্যাল মিডিয়ায় ছবি এসেছে, কিছু উল্লাসও হচ্ছে। তার মানে দুপক্ষই কিন্তু আছে। ফলে আবার যে পক্ষ ইরানের এই শাসন ব্যবস্থার বিরোধী, যারা বিক্ষোভে আছে, তারা কিন্তু এটা চাইছে না যে তারা শাসন ব্যবস্থার একটা পরিবর্তন চান, তার মানে এনা তারা যুক্তরাষ্ট্রের খপ্পরে তারা পড়তে চান, এটা কিন্তু তারা চান না। বা ইরানের রাষ্ট্রযন্ত্র ফিরে আসুক, তাও তারা চান না। ফলে ইরানটা এত সহজ হবে বলে মনে হচ্ছে না যে পরিবর্তনটা। আর তাছাড়া উদাহরণ তো আছেই যে এর আগে ইরাকে পরিবর্তন, লিবিয়ায় পরিবর্তন, বা ভেনেজুয়েলায় পরিবর্তন, ইরাক বা কাছের দেশ ইরানিদের কাছের দেশ ইরাকে পরিবর্তন, লিবিয়ায় পরিবর্তন, তারা নিশ্চয়ই দেখেছে যে যুক্তরাষ্ট্র যে পরিবর্তনগুলি ঘটিয়েছে তার পরিণতি আসলে কি হয়েছে। এই দুটি দেশই কিন্তু এখন চরম সংকটে আছে এবং অস্থিরতা কিন্তু কাটেনি। ফলে ওই উদাহরণও তাদের সামনে থাকবে, ফলে তাদের নিশ্চয়ই তারা এটা ভাববে। ধন্যবাদ মনিরুল ইসলাম আমাদের কাছে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম ইরানের সামগ্রিক পরিস্থিতি এবং আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরে তাদের নেতৃত্বের পালাবদল নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।